আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, নিউ কলিচার পাবলিক স্কুলের বিজ্ঞান শিক্ষক। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায় রয়েছে পৃথিবী ও মহাকর্ষ। পৃথিবী ও মহাকর্ষ শব্দ দুটো বললে যে ইম্পর্টেন্ট শব্দটা সেটা হচ্ছে পৃথিবী, আর এই পৃথিবী থেকে আরেকটু মডিফাই করে বলা যায় এটা অভিকর্ষ, অর্থাৎ পৃথিবী কেন্দ্রিক যত কথা হবে সব অভিকর্ষ আর মহাকর্ষ। তো এইগুলোর মধ্যে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকগুলি আমি বোর্ডের ডান দিকে লিখে রেখেছি, এই টপিকগুলি নিয়ে আলোচনা করব। তারপরে এখানে কিছু কোশ্চেন আমি তোমাদের বলবো, লিখে নিতে বলবো, লিখে দিব। এরপরে কিছু সৃজনশীল বলবো, এরপরে এই অধ্যায় আমরা শেষ করব। তো প্রথমতই আমরা ডান দিকে কিছু টপিক লিখে দিচ্ছি। প্রথম টপিকটা হচ্ছে মহাকর্ষ। মহাকর্ষ মহাকর্ষ হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ। মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ, এটা হচ্ছে মহাকর্ষ। আর অভিকর্ষ হচ্ছে পৃথিবী এবং যে কোনো একটা বস্তুর মধ্যে আকর্ষণকে অভিকর্ষ বলে। তাহলে আমরা মহাকর্ষটাকে যদি সুন্দর করে একটু মডিফাই করে বলি, তাহলে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণ একে অপরকে নিজেদের আকর্ষণ করে, আর এটাই মহাকর্ষ। আর এই মহাকর্ষের জন্য নিউটন একটা সূত্র তৈরি করেছে, আর আমরা সেই সূত্র থেকে একটা সমীকরণ কনসিস্ট করব, আমরা সেটা একটু দেখব। প্রথম হচ্ছে মহাকর্ষের সংজ্ঞাটা একটু ভালো মতো ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণকে মহাকর্ষ বলে। মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণকে মহাকর্ষ বলে। তো নিউটনের সূত্রটা থেকে আমরা একটু সমীকরণ কনসিস্ট করার চেষ্টা করি। আগে নিউটনের সূত্রটা একটু বলার চেষ্টা করছি। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তো আমরা একটা একটা করে যদি সলভ করি, তাহলে প্রথমে হচ্ছে একটা বস্তু নিলাম, এই বস্তুটার ভর m1, এটা a বস্তু বলবো। আর এটা একটা বস্তু নিলাম, এটা b বস্তু, ভর m2। দুইটা বস্তুর মধ্যে একটা সংযোগ তৈরি করে দিলাম, এবং এখান থেকে এই বস্তুর মধ্যে দূরত্ব হচ্ছে d, এবং এদের মধ্যে আকর্ষণ বল আমরা বলেছিলাম মহাকর্ষের মধ্যে যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ, এই বস্তুটা এবং এই বস্তুটার মধ্যে আকর্ষণ, অর্থাৎ এদের আকর্ষণ বল হচ্ছে F। তাহলে এখন সমীকরণের এবার সূত্রের দিকে আসি। নিউটনের সূত্রটা বলছে মহাবিশ্বের প্রতিটা বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান, আকর্ষণ এখানে বল কি ছিল? F। আকর্ষণ বলের মান ভরের গুণফল, অর্থাৎ এই ভর এবং এই ভর, এই দুটোর গুণফল, একটা হচ্ছে m1 আর একটা m2, পাশাপাশি বসিয়ে দিলাম, অর্থাৎ গুণ, মধ্যে তো গুণ চিহ্ন হয়ে গেল। তাহলে ভরের গুণফলের সমানুপাতিক। দ্বিতীয় রাশি এবং এদের দূরত্বের বর্গের দূরত্ব, আগে চিন্তা করি দূরত্ব মানে d, এর বর্গ দিলাম। দূরত্বের বর্গের কার সাথে এই রিলেশনটা হবে? ওই আবার f এর সাথে। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই চিহ্নটাতে যখন ব্যস্তানুপাতিক বলবো তখন আমরা উপরে অন ভাগাকার অন দিব। তার মানে হচ্ছে দেখো দুটো চিহ্নের মাধ্যমে, একটা সমানুপাতিক একটা ব্যস্তানুপাতিক চিহ্নের মাধ্যমে দুটো সমীকরণ কনসিস্ট করলাম। এবার দুটাকে সমন্বয় করব। যদি সমন্বয় করি, দেখো বাম পাশে দুইজনের f রয়েছে, তাই জন্য একটা f লিখলাম, আর এই দুইটা চিহ্ন সেম, তাই জন্য একটা চিহ্ন দিলাম। আর এই দুইটা দেখো ডান দিকে রয়েছে, এই দুইটা গুণ আকার দিয়ে দিলাম। একটা হচ্ছে m1 m2 আর 1/d²। একটু বোঝার চেষ্টা করি। তাহলে এখান থেকে f ইকুয়াল এই সমানুপাত চিহ্নটাকে যদি আমরা একটু ইকুয়াল আকারে লিখি, তাহলে এখানে একটা ক্যাপিটাল জি দিয়ে দিব, একটা ধ্রুবক। ক্যাপিটাল জিটা দিব কি? একটা ধ্রুবক।
এই ধ্রুবকটা হচ্ছে ক্যাপিটাল জি, এটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। এটাকে কি বলে? মহাকর্ষীয় ধ্রুবক। এই মহাকর্ষীয় ধ্রুবকের ইংরেজি শব্দ হচ্ছে কনস্ট্যান্ট। এর ভালো যদি বাংলা বলি তাহলে ভালো বাংলাটা হচ্ছে স্থির সংখ্যা। স্থির সংখ্যা অর্থাৎ যেই রাশিটা, যেই অক্ষরটা বলবো অর্থাৎ জি, এর জন্য একটা স্থির সংখ্যা থাকবে। সেই স্থির সংখ্যাটা অর্থাৎ জি এর একটা মান থাকবে। আর জি এর মানটা কি একটু বোঝার চেষ্টা করি। জি এর মানটা হচ্ছে জি ইকুয়াল 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। নিউটন মিটার স্কোয়ার পার কেজি। এককটা খুবই গুরুত্বের সহিত খেয়াল করবো, এটা অনেক সময় এমসিকিউতে আসে। এবং পুরো সংখ্যাটাও 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান, জি এর মান। তার মানে জি লিখলাম, এরপর হচ্ছে দেখো এখানে এম অন এম টু, নিচেই উপরের সংখ্যা, তাহলে এম অন এম টু ভাগ ডি স্কোয়ার। তার মানে আমাদের সমীকরণটা কনসিস্ট হয়ে গেল এফ ইকুয়াল জি এম অন এম টু বাই ডি স্কোয়ার। এফ ইকুয়াল জি এম অন এম টু বাই ডি স্কোয়ার। এটা মহাকর্ষের সূত্র। এক নম্বরটা আমাদের মোটামুটি শেষ করলাম, মহাকর্ষ। দুই নম্বরে হচ্ছে অভিকর্ষ। অভিকর্ষ কাকে বলে? অভিকর্ষ হচ্ছে পৃথিবী এবং যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণটাকে অভিকর্ষ বলে। পৃথিবী এবং যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ। অভিকর্ষের প্রথম শর্ত হচ্ছে পৃথিবী থাকতে হবে, অর্থাৎ পৃথিবী থাকতে হবে, পৃথিবী থাকতে হবে। পৃথিবী এবং যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণকে, পৃথিবী এবং যে কোনো বস্তু অর্থাৎ পৃথিবীর সাথে যদি তুমি দাও একটা টেবিল, টেবিলের সাথে পৃথিবীর আকর্ষণ, টেবিলের সাথে একটা আমের আকর্ষণ, টেবিলের সাথে একটা যে কোনো বস্তু অর্থাৎ আমার নিজের সাথে পৃথিবীর যে আকর্ষণ সেটা অভিকর্ষ। তাহলে আমরা অভিকর্ষ পেলাম। অভিকর্ষ কাকে বলে? একটু সুন্দর করে সংজ্ঞাটা যদি বলি, পৃথিবী এবং যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণকে অভিকর্ষ বলে। গেল অভিকর্ষ। এটার থেকে আমরা কোনো সমীকরণ পাবো না আপাতত। এরপর অভিকর্ষজ ত্বরণ, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা অনেক সময় পরীক্ষার খাতায় আসে। অভিকর্ষজ ত্বরণ কাকে বলে অথবা অভিকর্ষজ ত্বরণ বলতে কি বোঝায়? এই দুইটা কোশ্চেনই আসতে পারে। যখন বলে কাকে বলে তখন 1 মার্কসের জন্য আসে, যখন বলতে কি বোঝায় তখন 2 মার্কসের জন্য আসে। তো এটা থেকেও আমরা কিছু সমীকরণ তৈরি করব। তো অভিকর্ষ ত্বরণ কাকে বলে? অভিকর্ষ বলের প্রভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। এই অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ বলের প্রভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ ত্বরণটাকে জি দ্বারা সূচিত করা হয়। অভিকর্ষজ ত্বরণটাকে জি দ্বারা সূচিত করা হয়। আর এর অভিকর্ষ ত্বরণের একটা মান রয়েছে, আদর্শ মান 9.81, আর এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। 9.81 আর এর একক রয়েছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই অভিকর্ষ ত্বরণের মানটা বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়। তো তার আগে আমরা কেন বিভিন্ন হয় তার কারণ স্বরূপ একটা সমীকরণ কনসিস্ট করব, তারপরে দেখব। আমরা জানি অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা সূচিত করা হয়। তাহলে এর জন্য জি ইকুয়াল, আমরা যদি অভিকর্ষ ত্বরণটাকে জি দ্বারা সূচিত করে থাকি তাহলে জি ইকুয়াল (9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার তো পেলাম। এছাড়া বলের সাথে অভিকর্ষ ত্বরণের রিলেশনটা তৈরি করার জন্য আমরা একটা সমীকরণ নিতে পারি। অভিকর্ষ যে কথাটা ছিল পৃথিবী, অর্থাৎ এখানে আমরা যদি বলি পৃথিবীতে আকর্ষণ বল F ইকুয়াল জি, এখানে এম নিলাম অর্থাৎ পৃথিবীর ভর এম, পৃথিবীর ভর, পৃথিবীতে যে কোনো একটা বস্তুর ভর স্মল এম বাই এখানে আমরা নিতে পারি ডি স্কয়ার। তাহলে এফ জি ওই আগের সমীকরণটার মতো করে যদি নিয়ে নেই, আগের সমীকরণ দেখো, আগের সমীকরণের সাথে একটু মিলিয়ে নিলে
m1 m2 বাই ডি স্কয়ার। এখন এখানে জি ঠিক আছে, দেখো m এখানে ছিল দুইটা বস্তু আর এখানে একটা পৃথিবী এবং একটা যে কোনো একটা বস্তু, আর এখানে দূরত্ব হচ্ছে এই বস্তুটার মধ্যে দূরত্ব ডি ছিল আর পৃথিবী এবং যে কোনো বস্তুর মধ্যে দূরত্ব ছিল তাও ডি। তার মানে হচ্ছে জি এম 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 বাই ডি স্কয়ার। জি এম এম বাই এটা ক্যাপিটাল এম সাধারণত পৃথিবীর ভরটাকে ক্যাপিটাল এম দ্বারা সূচিত করা হয়। পৃথিবীর ভরটাকে ক্যাপিটাল এম দ্বারা সূচিত করা হয়। এখন পৃথিবীর ভর যেহেতু এখানে দিয়েছি, তাহলে এখানে আমরা দূরত্বটাকে ডি দ্বারা সূচিত না করে পৃথিবীর ব্যাসার্ধ আকারে দেই, তাহলে পৃথিবীর ব্যাসার্ধটাকে আর দ্বারা সূচিত করা হয়, আর ক্যাপিটাল আর দ্বারা সূচিত করা হয় আর স্কয়ার। তাহলে F ইকুয়াল জি এম এম বাই আর স্কয়ার। এবার আমরা যদি F ইকুয়াল জি এম এম বাই আর স্কয়ার বলে থাকি, এছাড়াও বলের ক্ষেত্রে আরেকটা সূত্র রয়েছে, সেই সূত্রটা হচ্ছে F ইকুয়াল এম জি। F ইকুয়াল এম জি, বলের ক্ষেত্রে একটা সূত্র রয়েছে F ইকুয়াল এম জি। এবার দেখো এই দুইটা সমীকরণকে যদি সমন্বয় করি, অর্থাৎ এই F এখানে রয়েছে F, অর্থাৎ F ইকুয়াল এটা, অর্থাৎ F ইকুয়াল এম জি। তার মানে এই ডান দিকের এই দুইটা সমান লেখা যায়, যেমন জি এম এম বাই আর স্কয়ার ইকুয়াল এম জি। তাহলে এখানে এম আর এই এম, এখানে এম উপরের সংখ্যা আর এম কাটা গেল, তাহলে থাকে কি জি এম বাই আর স্কয়ার ইকুয়াল জি, অর্থাৎ জি ইকুয়াল জি এম বাই আর স্কয়ার। অর্থাৎ অভিকর্ষ ত্বরণের একটা সমীকরণ পেয়ে গেলাম। অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল জি এম বাই আর স্কয়ার। দেখো এখানে কটা বিষয়ের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এটা তো কনস্ট্যান্ট, এটাতে তেমন কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে পৃথিবীর ভর, আর নিচের দিকে রয়েছে পৃথিবীর ব্যাসার্ধ বর্গের দিয়ে ভাগ। তাহলে বর্গ দিয়ে ভাগ হলে এখানে বলা রয়েছে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। তাহলে অভিকর্ষ ত্বরণের যদি পরিবর্তন হয়, তার মানে এখানে এই জি এর পরিবর্তন, তাহলে জি বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন জায়গায় জি এর মান বিভিন্ন হয়। যেমন আমি একটা সংক্ষেপে একটা পৃথিবী আঁকার যদি চেষ্টা করি, তাহলে পৃথিবীর এই হচ্ছে মেরু, এই দুটা মেরু। তাহলে পৃথিবীর মেরুটি দেখো এখান থেকে, এটা যদি কেন্দ্র হয়, কেন্দ্র থেকে এই মেরু পর্যন্ত অর্থাৎ ব্যাসার্ধ আর এর মানটা, এটাকে বলে বিষুব অঞ্চল। বিষুব অঞ্চলটা হয় সাধারণত মধ্যভাগটাকে আমরা বিষুব অঞ্চল বলে থাকি। এটা হচ্ছে বিষুব, এটা হচ্ছে মেরু, আর এই অঞ্চলটা হচ্ছে ক্রান্তি অঞ্চল। তাহলে তিনটা জায়গা আমরা তিনটা মান একটু বের করার চেষ্টা করব। দেখো এক নম্বরে হচ্ছে যদি আমরা মেরু অঞ্চল বলি, মেরু অঞ্চলে এখান থেকে এই পর্যন্ত আর এর মানটা কম, তাহলে আর এর মানটা যদি কম হয়, আমরা আর এর মানটা কম, ভালো মতো খেয়াল করবো, আর এর মানটা কম, তাহলে কমের স্কোয়ার দিয়ে যদি এটারে ভাগ করি, তাহলে রেজাল্টটা বেশি বড় হবে, অর্থাৎ তার জন্য রেজাল্টটা হবে একটু বড়, অর্থাৎ এই জন্য মেরু অঞ্চলে জি এর মানটা বেশি হয়। দ্যাটস ইট 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে আমরা বলতে পারি যে মেরু অঞ্চলে জি এর মান 9.83। আচ্ছা এখানে বেশি হলো। এরপরে যদি আমরা বলি ক্রান্তি অঞ্চলের কথা, ক্রান্তি অঞ্চল এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ, দেখো তো আর এর মান নিশ্চয়ই এই মেরু থেকে একটু বড়, তাহলে এটা দ্বারা যদি আবার এইখান থেকে যদি আবার এটার ভাগ করি, তাহলে এখানে একটু বড়, আমরা এটাকে বলি একটু বড়, অর্থাৎ এখানেও তাইলে এটার থেকে একটু ছোটটা পাবো, রেজাল্ট একটু ছোট পাবো, আর সেটার মান 9.79 মিটার পার সেকেন্ড স্কয়ার। 9.79 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার বিষুব অঞ্চল, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব অনেক বেশি, অর্থাৎ আর এর মানটা বড়। আর এর মানটা যদি এখানে বড় পাই, একটু বড়টা কেটে দিলাম, এবার বড় যদি পাই, তাহলে জিএম এর মানটাকে যদি এই বড় মানটা দিয়ে ভাগ করি, তাহলে নিশ্চয়ই এই দিকের মানগুলি পাবো নিশ্চয়ই ছোট, আর সেটা হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার একটু যদি সহজ করে লিখি, তাহলে মেরু অঞ্চলে জি এর মান কত? 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরে ক্রান্তীয় অঞ্চলে হচ্ছে 9.79 মিটার পার সেকেন্ড স্কয়ার।
তারপরে বিষুব অঞ্চলে 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা তিনটা মান একটু মনে রাখার চেষ্টা করব, কারণ আমাদের ম্যাথামেটিক্সের সময় আসবে মেরু অঞ্চলে জি এর মান বের করো, তাহলে ক্রান্তি অঞ্চলে জি এর মান বের করো, অথবা বিষুব অঞ্চলে জি এর মান বের করো, এরকম কথাগুলি আসতে পারে। কিন্তু আমরা জি এর একটা মান কিছু আগে লিখেছিলাম, যেটা 9.81, এটা হচ্ছে আদর্শ মান। জি এর আদর্শ মান, জি এর আদর্শ মান হচ্ছে 9.81 আদর্শ মান। আদর্শ মান যদি বলি তাহলে 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ অভিকর্ষ ত্বরণের পরিবর্তনগুলি আমরা দেখলাম, পৃথিবীর বিভিন্ন জায়গায় অভিকর্ষ ত্বরণের পরিবর্তনটা আমরা দেখতে পেলাম। এবার হচ্ছে ভর। আমরা ভর কথাটা যদি বলি তাহলে যখন আমরা বাজারে যাই, বাজারে গিয়ে বলি আমারে 2 কেজি আলু দেন, 3 কেজি চাল দেন, এরকম বলে থাকি, তখন দোকানদার বেশিরভাগ সময় বলে যে দাঁড়াও একটু পরে ওজন করে দিচ্ছি। আসলে এটা ওজন নয়, এটা ভর করে দিচ্ছি, ভর দিয়ে তারপরে দিচ্ছি, একটা বাটখারা দিয়ে ভর করে দেওয়া হয়। তাহলে আমরা বাজার থেকে যা কিছু কিনি সেখানে ভর ব্যবহার করি, নট ওজন। আমরা ওজন ব্যবহার করি না। তো ওজন ব্যবহার, ভরটা কি? কোনো পদার্থের মধ্যে, কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণ যা থাকবে, কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণটাকে ভর বলে। আমরা একটু ভালো মতো ক্লিয়ার করব, কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণটাকে, তাহলে ভর এম দ্বারা সূচিত করা হয়। ভরকে সাধারণত কি দ্বারা সূচিত করা হয়? এম দ্বারা সূচিত করা হয়। আর ভরের একক হচ্ছে কেজি। কেজি মানে কিলোগ্রাম, ভরের একক হচ্ছে কেজি বা কিলোগ্রাম। এবার হচ্ছে ওজন। ওজনটা কি আমরা একটু বোঝার চেষ্টা করব। ওজনটা হচ্ছে, এবার ভরের পরে ওজন। কোনো বস্তুর যদি জি এর মানটা উপস্থিত থাকে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ থাকে, তখন সেইটাকে বলা হবে ওজন। অর্থাৎ আমরা এখানে একটা সমীকরণ তৈরি করতে পারি, W=mg। যদি অভিকর্ষ ত্বরণ দেখে, আমরা আবার একটু দেখার চেষ্টা করছি, ভর ছিল শুধু m, এর সাথে যদি অভিকর্ষ ত্বরণ g থাকে তাহলে কি দাঁড়ালো? mg। তার মানে ওজনটা হচ্ছে W=mg। তাহলে ভরটা ছিল শুধু m আর ওজনটা হচ্ছে mg, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মানটা থাকবে। আর সেই অভিকর্ষ ত্বরণের মানটা কোনটা থাকবে? অভিকর্ষ ত্বরণের মান থাকবে হচ্ছে আদর্শ মান, জি এর আদর্শ মান। কোনো বস্তুকে, আর এটা সব যদি সুন্দর একটা সংজ্ঞা বলি, কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা কেন্দ্রের দিকে আকর্ষণ করে, কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তখন তাকে ওজন বলে। আর ভর ওজনের মধ্যে সম্পর্ক, যে সম্পর্কটা হচ্ছে W=mg। এখন এটার মধ্যে আরেকটা সম্পর্ক রয়েছে, এটা পৃথিবীতে ওজন হচ্ছে W=mg, কিন্তু চাঁদে সেই ওজনটা ভিন্ন। চাঁদে অভিকর্ষ ত্বরণটা পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/6 ভাগ, 1/6 ভাগ। অর্থাৎ চাঁদ ইকুয়াল 1/6 ইন্টু পৃথিবীর। চাঁদে জি ইকুয়াল পৃথিবীতে জি এর 1/6 অংশ। তাহলে বোঝা গেল। দেখো একটু এখান থেকে আরেকটু যদি ক্লিয়ার করার চেষ্টা করি, যদি চাঁদে জি এর মান যা হবে পৃথিবীতে জি এর মান, তাহলে একটু এখানে ভিন্ন হবে, এবং চাঁদে জি এর মানটা সাধারণত কম হবে, কারণ পৃথিবীতে জি এর মান যা, চাঁদে তার 1 থেকে 6 ভাগ, 1/6 ভাগ, 1/6 ভাগ। এটা আমরা মনে রাখবো। অর্থাৎ এই সমীকরণটাকে এভাবে মনে রাখবো, জি ইকুয়াল 1/6 জি ড্যাশ, জি ড্যাশ ইকুয়াল 1/6 জি। অর্থাৎ পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ জি ইন্টু আর চাঁদের অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ, তাহলে জি ড্যাশ ইকুয়াল 1/6 জি। এ হচ্ছে ভর ও ওজনের সম্পর্ক। এবার হচ্ছে ওজনহীনতা।
আমরা পরবর্তী টপিকটা নিয়ে আলোচনা করব, যেটাকে বলবো ওজনহীনতা। ওজনহীনতা হচ্ছে কোনো বস্তুর উপর যদি প্রতিক্রিয়া বল শূন্য হয়, কোনো বস্তুর উপর প্রতিক্রিয়া বল শূন্য হওয়ার জন্য, কোনো বস্তুর উপর যদি প্রতিক্রিয়া বল শূন্য হয়, বস্তুর ওজন তখন শূন্য অনুভূত হয়। কোনো বস্তুর উপর প্রতিক্রিয়া বল যদি শূন্য হয় তখন ওজনটাও তার কি শূন্য অনুভূত হয়। আর এই ঘটনাটাই হচ্ছে ওজনহীনতা। ওজনহীনতাটাকে যেমন আমি বললাম, একটা যে মানুষ লিফটে চড়ে নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ তার প্রতিক্রিয়া বল নিচের দিক থেকে যে বলটা ক্রিয়া করে ওই বলটা যদি শূন্য হয়, অর্থাৎ তার অভিকর্ষ ত্বরণ এবং নিচের দিক থেকে যে বিপরীত অভিকর্ষ ত্বরণ, সাধারণত উপর থেকে যখন নিচের দিকে নামা হয় তখন অভিকর্ষ ত্বরণের মান পজিটিভ হয়, নিচের থেকে যখন উপরের দিকে তার বিপরীত হয় অর্থাৎ নেগেটিভ। তাহলে অভিকর্ষ ত্বরণের মান নিচের দিক থেকে, লিফটের উপরে দাঁড়ালে তার নিচের দিক থেকে যে অভিকর্ষ যে ত্বরণটা তার উপরে ক্রিয়া করে সেটা হচ্ছে -g। তাহলে g - g, তাহলে অভিকর্ষ ত্বরণটা শূন্য। তাহলে অভিকর্ষ ত্বরণটা শূন্য হলে ওই g অর্থাৎ g অভিকর্ষ ত্বরণ, আর উপর থেকে নিচের দিকে নামলে তখন অভিকর্ষ ত্বরণটা পজিটিভ হয়, আর নিচের থেকে উপরের দিকে উঠলে অভিকর্ষ ত্বরণের মানটা নেগেটিভ হয়। তো এই জন্য g, তাহলে একটা বস্তু বা কোনো একটা মানুষ যদি লিফটের থেকে নিচের দিকে নামতে থাকে, তার লিফটের উপর দিক থেকে যে অভিকর্ষ ত্বরণটা কাজ করে সেটা হচ্ছে স্মল g, পজিটিভ g, আর হচ্ছে নিচের দিক থেকে যে জিটা কাজ করে সেটা হচ্ছে -g, অর্থাৎ g - g = 0। অর্থাৎ তার g এর অভিকর্ষ ত্বরণ অর্থাৎ g এর মান 0 হয়। তাহলে তার ওজনটা দেখি একটু, w = mg। তাহলে g m * g হচ্ছে 0, অর্থাৎ 0 তার ওজনহীন অনুভব করে। তাহলে ওই মানুষটা কি অনুভব করে? ওজনহীন অনুভব করে। তার কারণ কোন বস্তুর উপর প্রতিক্রিয়া বল শূন্য হয়, প্রতিক্রিয়া বল শূন্য হওয়ার জন্য বস্তুর ওজন শূন্য হয়। আচ্ছা, এবার ওজনটা আমরা তো ওজনহীনতা দেখলাম। এবার ওজনহীনতা শেষ করে আমরা কিছু সংক্ষিপ্ত কোশ্চেন লিখে দেব। সংক্ষিপ্ত কোশ্চেনগুলি আমি লিখব, সাথে সাথে তোমরাও লিখে নিবে। যদি লিখতে কারো একটু দেরি লাগে তাহলে এটাকে একটু থামিয়ে দিয়ে তারপরে লিখে নিবে, আমি সাথে সাথে উত্তরগুলি বলে যাব, সংক্ষেপে বলবো, একদম সংক্ষেপে উত্তরগুলি বলে যাব। উত্তরগুলি তোমরা একটু দেখার চেষ্টা করবে, ঠিক আছে? এবার 1 নম্বরে সংক্ষিপ্ত কোশ্চেন, সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলি সাধারণত ক এবং খ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। এগুলো ক এবং খ এর জন্য খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন সময় পরীক্ষার খাতায় এগুলি আসে। 1 নম্বরে অভিকর্ষ কি? অভিকর্ষ কি? পৃথিবী এবং যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণকে অভিকর্ষ বলে। ব্যাস হয়ে গেল, পৃথিবী এবং যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণকে অভিকর্ষ বলে। এরপর 2 নম্বরে অভিকর্ষজ ত্বরণ কি? অভিকর্ষজ ত্বরণ কি? অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু, পড়ন্ত মানে নিচের দিকে পড়ার, যে বস্তুটা নিচের দিকে পড়ে, পড়ন্ত কোনো বস্তু বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। তবে অভিকর্ষ ত্বরণ কোশ্চেনটা মাঝে মাঝে বলতে কি বোঝায় এই আকারেও আসে। বলতে কি বোঝায় অভিকর্ষ ত্বরণ, বলতে কি বোঝায় এইভাবেও আসে, কি বোঝায়। যদি আসে যে অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝায়, তখন শুধু সংজ্ঞাটা দিলেই হবে না, সংজ্ঞাটার সাথে আমরা দিব অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা সূচিত করা হয়। অভিকর্ষ ত্বরণ কি দ্বারা সূচিত করা হয়? স্মল জি দ্বারা সূচিত করা হয়। এর মান, এর আদর্শ মান 9 পয়েন্ট, এর আদর্শ মানটা লিখে দিব 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার একক সূত্র লিখে দিব। তার মানে 2 মার্কের জন্য প্রথমে সংজ্ঞা দেব, তারপরে জি দ্বারা সূচিত করা হয় সেটা বলবো, তারপর আদর্শ মানটা লিখে দিব, ব্যাস হয়ে যাবে। এই গেল অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণের পর রয়েছে ভর কাকে বলে? কোন বস্তুতে পদার্থের মোট পরিমাণকে। 3 নম্বরে ভর কাকে বলে? কোন বস্তুতে পদার্থের মোট পরিমাণটাকে,
পদার্থের মোট পরিমাণটাকে ভর বলে। এবার ওজন, 4 নম্বরে রয়েছে ওজন কাকে বলে। ওজন ভূপৃষ্ঠে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা কেন্দ্রের দিকে আকর্ষণ করে, কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওজন বলে, আবার একটু সুন্দর করে বলার চেষ্টা করছি, কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওজন বলে। ওজনের সমীকরণটা তো আমরা আগেই জানি, W=mg। এরপরে 5 নম্বরে মহাকর্ষ কি? মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে আকর্ষণকে মহাকর্ষ বলে। মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণকে মহাকর্ষ বলে। এরপরে 6 নম্বরে আরেকটা কোশ্চেন হচ্ছে, কোন বস্তু নিচের দিকে পড়ে কেন? কোন বস্তু নিচের দিকে পড়ে কেন? কোন বস্তু নিচের দিকে পড়ে কেন? অভিকর্ষ বলের জন্য। কারণ পৃথিবী তাকে আকর্ষণ করে, অর্থাৎ পৃথিবী তাকে টানে। তো অভিকর্ষ বল, পৃথিবীর যে আকর্ষণ করে সেটাই তো অভিকর্ষ বলের জন্য। তাহলে কোন বস্তু নিচের দিকে পড়ে কেন? অভিকর্ষ বলের জন্য। যেমন আমরা এখানে একটা উদাহরণের মাধ্যমে বলতে পারি, আমরা সিঁড়ি দিয়ে যখন নিচতলা থেকে দোতলায় উঠি, দোতলায় উঠলে একটু কষ্ট হয়, কারণ কি? অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। আর দোতলা থেকে যখন নিচতলায় নামি, নিচের দিকে নামি, শুধু দোতলায় না, কিন্তু 5 তলা থেকে নিচের দিকে নামলে আরো সহজে হয়। এর কারণ হচ্ছে তখন অভিকর্ষ ত্বরণটা তোমার দিকে কাজ করে, বিপরীত দিকে না। নিচের দিক থেকে যখন উপরে উঠবো তখন বিপরীত দিকে কাজ করে, যখন নিচের দিকে নামবো তখন দিকে কাজ করে। এরপর পৃথিবীর বিভিন্ন স্থানে কোশ্চেনগুলো একটু লিখে নেওয়ার চেষ্টা করি। যদি দেখি যে কোশ্চেনগুলি লিখতে অসুবিধা হচ্ছে, আমরা ভিডিওটাকে একটু থামিয়ে তারপর কোশ্চেনগুলি লিখে নেব। এরপরে এগুলি মুছে দিলাম, পরেরগুলি আমি করার চেষ্টা করছি, পরের কোশ্চেনটা দেওয়ার চেষ্টা করছি। 7 নম্বর কোশ্চেন, পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজন ভিন্ন হয় কেন? ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা আমরা টপিক বোঝানোর সময় বলেছিলাম যে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন, যখন দেখেছিলাম যে অভিকর্ষ ত্বরণ পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম জি এর মানের তারতম্যের জন্য। তাহলে দেখা যাচ্ছে মেরু অঞ্চলে জি এর মান 9.83, ক্রান্তীয় অঞ্চলে জি এর মান 9.79, তারপরে বিষুব অঞ্চলে জি এর মান 9.78। তো এইগুলো তারতম্যের জন্য আমাদের বিভিন্ন স্থানে বস্তুর ওজনও বিভিন্ন হয়, কারণ বস্তুর ওজনের জন্য সমীকরণ W=mg, অর্থাৎ জি টা যদি ভিন্ন হয় তার মানে W এর মানও ভিন্ন হবে। তো জি এর মান ওজনটা ভিন্ন হয়, জি এর মানে ভিন্নতার জন্য। এরপরে 8 নম্বর কোশ্চেন হচ্ছে, ওজনহীনতা কি? ওজনহীনতা কাকে বলে? ওজনহীনতা কাকে বলে? কোন বস্তুর উপর প্রতিক্রিয়া বল শূন্য হওয়ার কারণে বস্তুর ওজন শূন্য অনুভূত হওয়ার ঘটনাই ওজনহীনতা। ওজনহীনতা কাকে বলে? ওজনহীনতা আবার বোঝার চেষ্টা করছি, কোন বস্তুর উপর প্রতিক্রিয়া বল, আমি আগেও বলেছি, কোন বস্তুর উপর প্রতিক্রিয়া বল শূন্য হওয়ার কারণে বস্তুর ওজন শূন্য অনুভূত হওয়ার ঘটনাই ওজনহীনতা। এই পর্যন্তই সংক্ষিপ্ত কোশ্চেন, আপাতত এই পর্যন্তই। এরপরে আমরা একটা সৃজনশীল কোশ্চেন লিখে দেব। সৃজনশীল কোশ্চেন দুটো। এই অধ্যায়টা আসলে অষ্টম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো গুরুত্বপূর্ণ অধ্যায় বলতে তো এটার জন্য একটা কোশ্চেন লিখলে একটু কম হয়, এই জন্য আমরা দুটো কোশ্চেন লিখে দেব। দুটো কোশ্চেন খুবই গুরুত্বের সহিত আমরা সলভ করার চেষ্টা করব। প্রথমত আমরা এক নম্বর কোশ্চেনটা লিখবো, এটা সৃজনশীল, শুধুমাত্র ক এবং খ এর কোশ্চেনগুলো আমি লিখবো না, গ এবং ঘ এর কোশ্চেনগুলো লিখে দেবো, সাথে উদ্দীপক লিখে দেবো।
একটা বস্তু আর এখান থেকে বস্তুটা 4 মিটার দূরে, আর একটা বস্তু রয়েছে এখান থেকে, আর একটা বস্তু 2 মিটার দূরে রয়েছে, এই একটা বস্তু। অর্থাৎ এটা এম বস্তু, এটা এন বস্তু, আর এটা পি বস্তু। তিনটা বস্তু, একটা হচ্ছে এই, আর এটা হচ্ছে 40 কেজি। এটা ভর হচ্ছে প্রথম বস্তু, তাই এই বস্তুর ভর 40 কেজি, আর দ্বিতীয় বস্তু এন বস্তুর ভর 30 কেজি, আর পি বস্তু এটা হচ্ছে 35 কেজি, মানে পি বস্তুটা হচ্ছে 35 কেজি। তো মধ্যবর্তী দূরত্ব 4 মিটার আর এটাতে হচ্ছে 2 মিটার। এখন গ নম্বর কোশ্চেন, আমরা ক খ যেগুলি লিখেছি ওগুলোর মধ্যেই, মানে ওগুলোর থেকে পড়বো, আরো 2-4টা বাইরে থেকে তোমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হলে সেখান থেকে পড়ে নিব। আর এখানে আমরা গ নম্বর কোশ্চেনটা লিখে দিব, মেরু অঞ্চলে এন বস্তুটির ওজন নির্ণয় করো। একটু বোঝার চেষ্টা করব, মেরু অঞ্চলে এন বস্তুটির ওজন নির্ণয় করো। আর ঘ নম্বর কোশ্চেন হচ্ছে এম ও এন বস্তুদ্বয়ের মধ্যে আকর্ষণ এবং এন ও পি বস্তুদ্বয়ের মধ্যে আকর্ষণ বলের মধ্যে কোনটি বেশি হবে? বেশি হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। বিশ্লেষণ, এটা গ এবং ঘ কোশ্চেন লিখলাম। তাই প্রথম কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি, খুবই গুরুত্বের সহিত আমরা কোশ্চেনটা লেখার জন্য বলবো এবং লিখে নেবে সবাই। কোশ্চেনটা হচ্ছে, দেখো এখানে এম, মেরু অঞ্চলে এন বস্তুর ওজন বের করতে বলছে। মেরু অঞ্চলে এন বস্তুর ওজন, তাহলে স্বাভাবিকভাবেই মেরু অঞ্চলে যদি আমি এন বস্তুর ওজন বের করতে বলি, তাহলে ওজন, এই ওজনের সমীকরণটা আমরা আগে লিখে দিয়েছিলাম বলি, W = mg, যেখানে m লাগবে এবং g লাগবে, m লাগবে এবং g লাগবে। তাহলে m, এখানে n বস্তুর ভর কত? তাহলে প্রথমে আমরা এটা সংক্ষেপে করার চেষ্টা করব। W তোমরা ডিটেইলস করে নেবা খাতায়, W = mg। এখন মেরু অঞ্চলে যদি মেরু অঞ্চলে বস্তুর অভিকর্ষ ত্বরণ g এর মানটা ভিন্ন হবে। দেখো এখানে m, তাহলে n বস্তুর ওজন হচ্ছে 30 কেজি, আর gp অর্থাৎ অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এই দুটো মান যদি আমরা বসিয়ে দিই তাহলে কি হবে? 30 গুণ 9.83, ব্যাস। এটা ক্যালকুলেশন করলে রেজাল্ট দাঁড়ায় 294.9 এত নিউটন। আচ্ছা, ওজনের একক একটু ভালো মতো মনে রাখবো, ওজনের একক নিউটন। ওজনের একক এবং বলের একক দুইটা একই একক, দুইটার এককই হচ্ছে নিউটন। ওজনের একক নিউটন, বলের একক নিউটন। ওজনের একক নিউটন, বলের একক নিউটন। অর্থাৎ W = m, এখানে g, অর্থাৎ g এখানে নিচে p দিলাম। মেরু অঞ্চল, পোল শব্দের অর্থ মেরু, এই জন্য p দিয়ে ব্যবহার করলাম, gp।
মেরু অঞ্চল, তাই জন্য মেরু অঞ্চলে জি এর মান 9.83, এটার সাথে গুণ করলাম, গুণ করলে যেটা দাঁড়ালো দেখো 294, অর্থাৎ 294.9। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করছি, 30 পূরণ হচ্ছে 9.83 ইকুয়াল 294.9 নিউটন। এবার গ নম্বর কোশ্চেনটা আমাদের মোটামুটি সলভ হয়ে গেল। এবার হচ্ছে ঘর কোশ্চেনটা দেখো, এম ও এন বস্তুদ্বয়ের মধ্যে আকর্ষণ এবং এন ও পি বস্তুদ্বয়ের মধ্যে আকর্ষণ বলের মধ্যে কোনটা বেশি হবে, অর্থাৎ এই দুটার আকর্ষণ আর এই দুটার আকর্ষণ বল বের করব। ভালো মতো বুঝবো, এই দুইটার আকর্ষণ বল বের করব আর এই দুইটার আকর্ষণ বল বের করব। এই আকর্ষণ বল বের করে দেখব মধ্যে কোনটি বেশি হবে, কোনটার আকর্ষণ বলটা বেশি হবে। তাহলে আকর্ষণ বল, আমরা বল নির্ণয়ের জন্য কিছু সমীকরণ লিখে দিয়েছিলাম আগেই বোর্ডে। তো বল বের করার জন্য আমরা যে সমীকরণটা লিখে দিয়েছিলাম মনে আছে কিনা দেখি একটু। F ইকুয়াল G m on m2 by d স্কয়ার, এরকম একটা সমীকরণ ছিল। F ইকুয়াল G m1 m2 by d স্কয়ার। তাহলে প্রথম হচ্ছে m আর n বস্তু, অর্থাৎ এই বস্তুদ্বয়ের মধ্যে আকর্ষণ বল। তাহলে এই বস্তুদ্বয়ের মধ্যে যদি আকর্ষণ বল হয় তাহলে আমরা এখান থেকে বের করতে পারি F ইকুয়াল, সূত্র লিখি G m1 m2, এখানে m প্রথম বস্তুটাকে ধরলাম, এটা m1 মানে 40, G এর মানটা একটু বসানোর চেষ্টা করছি, 6.673 into 10 to the power minus 11। তারপরে হচ্ছে m1 মানে প্রথম বস্তুটা আর m2 দ্বিতীয় বস্তুটা। m1 হচ্ছে প্রথম বস্তুটা 40, পুরো দ্বিতীয় বস্তু 30 ভাগ মধ্যবর্তী দূরত্ব 4 মিটার, অর্থাৎ d 4 এর স্কয়ার। এখন টোটালটা ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশনটা আমরা একটু খুবই গুরুত্বের সহিত খেয়াল করে নিব আমরা কিভাবে লিখব। তোমরা অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করলে খুবই ভালো হবে, এবং সায়েন্টিফিকের মধ্যে এখানে আমরা 100 mS এর ক্যালকুলেটরটা বেশি ব্যবহার করব, কারণ আমাদের বোর্ড পরীক্ষায় এই 100 mS ক্যালকুলেটরটা ব্যবহার করতে দেয়, আর অন্যান্য যে ক্যালকুলেটরগুলো রয়েছে ওগুলো বেশি একটা ব্যবহার করতে দেয় না। তো এই জন্য আমরা এখানে প্রথমে লিখব, দেখো এটা 6.673 10 টু দি পাওয়ার -11 40 30, এই তিনটা গুণাকার রয়েছে আর এটা ভাগ রয়েছে। তো আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে কি হবে। দেখো এখান থেকে এই তিনটার গুণফল ভাগ, এই 4 এর স্কয়ার করলে 4 স্কয়ার করলে 4 × 16। তো আমরা 16 দিয়ে ভাগ করব, রেজাল্ট আমি সরাসরি লিখব, কিন্তু তোমরা খাতায় ডিটেইলস করে নিবে। যেমন এখানে রয়েছে দেখো 6.673 into 10 to the power, and এই 10 to the পাওয়ারটা কিভাবে দিব, পাওয়ারটা হচ্ছে এখানে দেখো ক্যালকুলেটরটা একটু খেয়াল করি, এই জায়গাটাতে এরকম একটা চিহ্ন রয়েছে, এরকম এই চিহ্নটা দিব, তারপরে -11 into 40 into 30 ইকুয়াল, এখানে যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটাকে আমরা ভাগ দিব 4 × 16 দিয়ে, ভাগ 6। তাহলে কত আসে রেজাল্টটা আমরা একটু দেখার চেষ্টা করি। রেজাল্টটা দেখার চেষ্টা করলে 5.00475 into 10 to the power -9, আমরা এই রেজাল্টটা পেয়ে গেলাম। অর্থাৎ এখানে 5.00 10 to the power -9 এত বলের একক নিউটন, তার মানে এত নিউটন। দ্বিতীয়টার ক্ষেত্রে এবার এটা ছিল m ও n বস্তুর মধ্যে আকর্ষণ, এবার n ও p বস্তুর মধ্যে আকর্ষণ হচ্ছে m1 ধরলাম, এটাকে একইভাবে 6.673 into 10 to the power -11 into m1। দেখো n বস্তুটার ভর কত ছিল 30 কেজি, তার মানে 30, p বস্তুর ভর কত ছিল 35 into এই বস্তুটার মধ্যে আকর্ষণ মানে দূরত্ব ছিল 2 মিটার, তার মানে 2 এর স্কয়ার ইকুয়াল, রেজাল্টটা কি আসে দেখি। এখানে রেজাল্টটা কি আসে একটু দেখার চেষ্টা করি, 6.673 into 10 to the power
একইভাবে -11 এটা লিখলাম ক্রস 30 ক্রস 35 এটারে ভাগ দিব 2 এর স্কয়ার করলে যদি মনে চাই ভাগ 4 ইকুয়াল কত আসে 1.75 166 into 10 to the power -8 নিউটন। এবার এটার মধ্যে একটু দেখার চেষ্টা করি এই দুইটার মধ্যে বড় কোনটা, অর্থাৎ এখানে ধরো 5 আর এখানে 5.00 আর 1 পয়েন্ট, তো স্বাভাবিকত মনে হচ্ছে যে এটা এটা বড়, অর্থাৎ 5 দশমিক সামথিং, তো এটা বড় মনে হচ্ছে। কিন্তু একটু খেয়াল করি এখানে 10 টু দি পাওয়ার 9 আছে, মাইনাস 9, আর এখানে 10 টু দি পাওয়ার -8, 10 টু দি পাওয়ার -9 আর 10 টু দি পাওয়ার -8, অর্থাৎ এখানে 1 লেখা করে 9টা শূন্য দিয়ে ভাগ এই অংশটা, আর এখানে 1 লেখার পর 8টা শূন্য দিয়ে ভাগ এটা। আমরা একটু যদি এটা একটু যদি খুলে লিখি তাহলে কেমন দাঁড়াবে একটু দেখাচ্ছি। 5.000475 into 10 to the power -9, তো এটা যদি লিখি এটার মানে হচ্ছে 10 to the power 9 নিচে চলে যাবে, মাইনাস আছে 10 to the power 9, 10 to the power 9 মানে 1 রেখে 9টা শূন্য, এটারে ভাগ করব কি দিয়া, এই দেখো 10 to the power 9টা শূন্য দিয়ে ভাগ করব, 5.00475 এর এটা দিয়ে ভাগ করব, তো ভাগ করলে যে রেজাল্ট আসবে আর এটার ক্ষেত্রে হবে 1.75166 into 10 to the power 8, অর্থাৎ 8টা শূন্য। তাহলে এইটা হচ্ছে বড় একটা রাশি দিয়ে এটারে ভাগ, অর্থাৎ রেজাল্ট আসবে ছোট, আর এটা ছোট একটা রাশি অর্থাৎ 10 to the power 8 এটার থেকে ছোট রাশি দিয়ে ভাগ করলে তার রেজাল্ট আসবে বড়। তাহলে স্বাভাবিকভাবেই আমাদের এই f এবং f1 এর মধ্যে ওরা বলেছে কোনটি বেশি হবে, তাহলে f এবং f1 এর মধ্যে কোনটা বেশি হবে, নিচেরটা বেশি হবে, স্বাভাবিকভাবেই f1 greater than f, তাহলে আমরা বলতে পারি f1 greater than f। এটাই আমাদের গাণিতিক বিশ্লেষণ। আর একটা কোশ্চেন আমরা একটু লেখার চেষ্টা করব, এই আর একটা কোশ্চেন লিখে দিব। একে এই অধ্যায়ে বলেছিলাম দুটো কোশ্চেনের কথা, একটা কোশ্চেন তো লিখে দিলাম আর একটা কোশ্চেন লিখে দিব। তো আমরা সবাই অতি গুরুত্বের সহিত ঘড়ির দিকে তাকাবো এবং প্রশ্ন দুটো লিখে নিব। এখন আমরা দ্বিতীয় কোশ্চেনটা, অর্থাৎ আমি যে বলেছিলাম তোমাদের দ্বিতীয় কোশ্চেন লিখে দিব, ওই কোশ্চেনটা একটু লেখার চেষ্টা করছি। দেখো এখানে 2 নম্বর কোশ্চেন, কোশ্চেনটা হচ্ছে তৌসিফ একটি আম গাছে ঢিল ছুঁড়লে 500 গ্রাম ভরের একটি আম মাটিতে পড়ল। তৌসিফ হতে 20 মিটার দূরে দাঁড়িয়ে জাহিদ ঘটনাকে দেখল। তৌসিফ ও জাহিদের ভর যথাক্রমে 35 কেজি এবং 40 কেজি। একটু বোঝার চেষ্টা করবো, কোশ্চেনটা আবার একটু পড়ি। তৌসিফ একটি আম গাছে ঢিল ছুঁড়লে 500 গ্রাম ভরে
একটি আম মাটিতে পড়ল। তৌসিফ হতে 20 মিটার দূরে দাঁড়িয়ে জাহিদ ঘটনাটি দেখল। তৌসিফ ও জাহিদের ভর যথাক্রমে 35 কেজি ও 40 কেজি। তাহলে তৌসিফের ভর হচ্ছে 35 কেজি এবং জাহিদের ভর হচ্ছে 40 কেজি। এবার গ কোশ্চেন দেখার চেষ্টা করছি। তৌসিফ ও জাহিদের মধ্যকার আকর্ষণ বলের মান কত নির্ণয় করো। তৌসিফ ও জাহিদের মধ্যকার আকর্ষণ বলের মান কত নির্ণয় করো। ঘনবল পৃথিবী পৃষ্ঠে এবং চাঁদে আমটির ওজনের কোনো তারতম্য ঘটবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমরা বোঝার চেষ্টা করব এবার শুরু থেকে। তৌসিফ একটা আম গাছে ঢিল ছুড়লো, ঢিল ছোড়ার পরে 5 গ্রাম ভরের একটা আম মাটিতে পড়লো। তৌসিফ 20 মিটার দূরে দাঁড়িয়ে থাকা জাহিদ ঘটনাটি দেখলো। তৌসিফ ও জাহিদের ভর যথাক্রমে 35 কেজি আর 40 কেজি। তৌসিফ ও জাহিদের মধ্যকার আকর্ষণ বলের মান কত? তৌসিফ ও জাহিদের মধ্যকার আকর্ষণ বলের মান কত? তৌসিফ ও জাহিদের মধ্যকার আকর্ষণ বলের মান কত? আচ্ছা, তৌসিফকে যদি আমি একটা বস্তু মনে করি, জাহিদকে একটা বস্তু মনে করি, তাহলে এই দুইটা বস্তু একটা ভর মনে করলাম m1 আর একটা m2। আকর্ষণ বল F আর মধ্যবর্তী দূরত্ব d, মনে আছে তো? মধ্যবর্তী দূরত্ব d। তাহলে তৌসিফ হতে 20 মিটার, মানে তৌসিফ হতে 20 মিটার দূরে দাঁড়িয়ে জাহিদ ঘটনা দেখলো। তাহলে ওদের দূরত্ব কত মিটার? 20 মিটার। তার মানে d = mt। তাহলে আমরা এখন m1 সমান হচ্ছে m1 তৌসিফের ভর 35 অর্থাৎ 35 আর m2 হচ্ছে 40 অর্থাৎ 40। তাহলে এবার যদি সূত্রটা লিখি F ইকুয়াল, তোমরা যে সূত্রটা আগে পড়েছিলাম আমরা, F ইকুয়াল g m1 m2 বাই d স্কয়ার। তাহলে g মানে 6.673 into 10 to the minus 11 into m1 মানে হচ্ছে 35 আর m2 হচ্ছে 40। 35 ক্রস 40 আর d মানে হচ্ছে মধ্যবর্তী দূরত্ব 20 মিটার, তার মানে 20 এর স্কয়ার। 20 এর স্কয়ার। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা দাঁড়াবে ওটাই হচ্ছে তৌসিফ আর জাহিদের মধ্যকার আকর্ষণ বল, এত নিউটন হবে। আর আমরা এটা ক্যালকুলেশন করে নিই। দ্বিতীয় কোশ্চেন, এই কোশ্চেনটা আমরা বিস্তারিত আলোচনা করব না, এবার হচ্ছে দ্বিতীয় কোশ্চেন নিয়ে আলোচনা করব। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, দেখি পৃথিবীর পৃষ্ঠে ও চাঁদে আমটির ওজনের কোনো তারতম্য ঘটবে কি? পৃথিবীর পৃষ্ঠে ও চাঁদে আমটির ওজনের তারতম্য ঘটবে কি? পৃথিবীর পৃষ্ঠে, তাহলে পৃথিবীর পৃষ্ঠের জন্য ওজনটা আমরা জানি, পৃথিবীর ওজন w/mg, এটা পৃথিবীর পৃষ্ঠের জন্য মনে করলাম। তাহলে দেখো পৃথিবীর পৃষ্ঠে এবং চাঁদে আমটির ওজন, আমটার ঢিল ছিল কত গ্রাম ছিল? 500 গ্রাম। এটাকে আমরা কেজি বানিয়ে নিই। সাধারণত আমরা অঙ্কগুলি সব SI এককে করব, SI সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, এই এককে করব। তো ভরের SI একক বা আন্তর্জাতিক একক হচ্ছে কেজি। তো এখানে রয়েছে m = 500 গ্রাম। 500 গ্রাম এটাকে কেজি বানিয়ে নিব। কেজি বানালে 1000টি 500 কে যদি কেজি বানায় নেই, তাহলে দেখো 500 এটা যদি কেজি বানায় নেই 1000 দিয়ে ভাগ, তাহলে 0.5 অর্থাৎ
0.5 কেজি। তাহলে ডব্লিউ ইকুয়াল এম জি, পৃথিবী পৃষ্ঠে, এটা হলো পৃথিবী পৃষ্ঠে ওজন। তাহলে এম মানে 0.5 আর জি এর মান পৃথিবীতে আদর্শ মান যেটা ওটা লিখবো 9.8। তাহলে 0.5 ইনটু 9.8 অর্থাৎ এটা আসতে পারে 4. রেজাল্ট হলো 4.9 নিউটন। এক নম্বর কাজ শেষ। দুই নম্বরটা হচ্ছে এর এই গেল পৃথিবী পৃষ্ঠে চাঁদে আংটির ওজনের তারতম্যের জন্য প্রথম হচ্ছে পৃথিবী পৃষ্ঠটা শেষ হলো। এবার চাঁদে আংটির ওজন। তাহলে চাঁদে আংটির ওজন যদি বলি, চাঁদ মানে মুন, ডব্লিউ এম মুনে ওজন। তাহলে এম সেম রয়েছে কিন্তু জি এর মানটা 1/6, জি এর মানটা 1/6, চাঁদে 1/6। তাহলে একটু বোঝার চেষ্টা করি, 1/6 এম এর মান কত 0.5 কিন্তু জি এর মান 9.8, জি এর মান 9.8। তো আমরা জি এর মান যদি 9.8 এটা ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াবে কত 0.81 এত নিউটন। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে 4.9 নিউটন আর একটা হচ্ছে 0.81 নিউটন। একটা হলো 4.9 নিউটন আর একটা হচ্ছে 0.8 নিউটন। এখন এই দুইটার ওরা প্রশ্ন বলেছে ওজনের কোনো তারতম্য ঘটবে কিনা। আসলে ওজনের কোনো তারতম্য ঘটবে কিনা, হ্যাঁ দেখো এখানে ওজন রয়েছে 4.9 আর এখানে তারতম্য মানে ভিন্নতা আসবে কিনা। তাহলে 4.9 আর 0.8। তো এটা এই দুটো যদি হয় তারতম্য যদি হয় তাহলে কেমন টাইপের তারতম্য। তো আমরা একটু ভাগ করেও দেখতে পারি এটাকে। তো আমরা যদি ভাগ করার চেষ্টা করি তাহলে দেখো এখানে ছিল W আর এটা ডব্লিউ এম। তো আমরা যদি W টাকে ভাগ করি, W ভাগ ডব্লিউ এম ইকুয়াল W এর মান হচ্ছে 4.9 আর এটা হলো 0.81 ইকুয়াল দাঁড়াবে 6। এটার ভাগ করলে ইকুয়াল দাঁড়াবে 6। অর্থাৎ এটা যদি বজ্র গুণন করি তখন W ভাগ WM ইকুয়াল 6। তার মানে এটা যদি আরেকটু কাজ করি এটা নিয়ে তাহলে হচ্ছে W ইকুয়াল 6 ইনটু WM। তার মানে আমরা বলতে পারি WM ছিল চাঁদে ওজন আর এটা পৃথিবীতে ওজন। তাহলে আমরা বলতে পারি পৃথিবীতে ওজন, আংটির পৃথিবীতে ওজন, আংটির পৃথিবীতে ওজন চাঁদে ওজনের 6 গুণ। চাঁদে ওজনের এখান থেকে কথা বলা শুরু করব। আংটির পৃথিবীতে ওজন, পৃথিবীতে ওজন চাঁদে ওজনের, চাঁদে ওজনের, চাঁদে ওজনের 6 গুণ। তো এভাবে আমরা দ্বিতীয় কোশ্চেনটা সলভ করে ফেললাম। তো দ্বিতীয় কোশ্চেনটা সলভ করার পরে তো এই অধ্যায়টা মোটামুটি আমরা শুরু থেকে যে জিনিসগুলি শিখলাম তার মধ্যে হচ্ছে মহাকর্ষ, অভিকর্ষ, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষ ত্বরণের পরিবর্তন, ভর ওজন, ভর ওজনের সম্পর্ক, ওজনহীনতা এবং কিছু দুইটা এবং কয়েকটা সংক্ষিপ্ত কোশ্চেন ছিল এবং সৃজনশীল ছিল। এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজ এই অধ্যায়ের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।